হাই বন্ধুরা, আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি ভূতের গল্প নিয়ে। তো দেখো, গল্পটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমাদের টিম চেষ্টা করছে তোমাদের আরও ভালো ভালো গল্প শোনাতে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক গল্পটা। গ্রামটার নাম কল্যাণপুর। শান্ত ছোট্ট একটা গ্রাম, চারিদিকে সবুজ ধান ক্ষেত। সেই গ্রামের মাঝখানেই রয়েছে ছোট্ট বাজার। এই কল্যাণপুর গ্রামটা সবচেয়ে পরিচিত জায়গা। গ্রামের একদম উত্তর কোণে রয়েছে একটা বহু পুরনো কবরস্থান। কবরস্থানটা এতটাই পুরনো যে গ্রামের সব বয়স্ক লোকেরা বলে, এই কবরগুলোর বয়স আমারও আগে থেকে। দিনের বেলা গেলে কবরস্থানটা নীরব হয়ে থাকে। মাঝে মাঝে বাতাস বয়ে যাওয়া ছাড়া আর কিছুই শোনা যায় না। কিন্তু রাতে রাতে নাকি সেখানে অন্যরকম শব্দ শোনা যায়, যেন খুব কষ্ট পেয়ে কেউ চিৎকার করছে। আবার কারো হাঁটার শব্দও পাওয়া যায়, বা কখনো কখনো ফিসফিসানি শব্দও শোনা যায়। রাসেল দশম শ্রেণীর একজন ছাত্র। পড়ালেখায় সে খুব ভালো। সে গ্রামে খুব একটা কারোর সাথে মেশে না। রাফি তার একমাত্র বন্ধু। এক সন্ধ্যায় সে ঠিক করলো রাফির সাথে দেখা করতে যাবে। তাই রাফির বাড়ি যাওয়ার পথে সাধারণ রাস্তায় না গিয়ে শর্টকাট হিসেবে পুরনো কবরস্থানের পাশের সরু পথটা বেছে নেয়। কারণ রাতও হয়ে এসেছে আর তাড়াতাড়ি পৌঁছতেও হবে। রাসেল কবরস্থানের পাশে এসে দাঁড়াতেই শীতের হাওয়া হঠাৎ যেন তীব্র ঠান্ডা হয়ে উঠল। আশেপাশে কুকুরগুলোও যেন কিছু একটা দেখতে পেয়ে চিৎকার করছে। রাসেল আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতেই রাসেলের মনে হচ্ছে তার পেছন পেছন কেউ যেন হাঁটছে। একটা পায়ের শব্দ সে শুনতে পাচ্ছে, ঝপ ঝপ করে। সে থেমে গেল, আর শব্দটাও থেমে গেল। রাসেল আবার হাঁটা শুরু করলো। আবার সেই শব্দ। রাসেল এবার ভয়ে কাঁপতে লাগলো। সাহস করে পেছনে তাকালো, কেউ নেই। কিন্তু সে নিচে তাকাতেই তার বুকের হার্টবিট থেমে যাওয়ার মতন অবস্থা। তার পায়ের সামনে একটা পুরনো কবর। কবরের স্থান থেকে যেন কোনো এক কবর তার পায়ের সামনে এসে রেখে দিয়েছে। রাসেল ভয় পেয়ে চেঁচিয়ে এক পা পিছিয়ে এলো। তারপর কবরের মাটি কেঁপে উঠল। মাটি থেকে ধীরে ধীরে একটা মানুষের অবয়ব বের হয়ে এলো। দীর্ঘ হাত, পাতলা শরীর, আর চোখ দুটো জল করছে। ওই অবয়বটা শীতল কণ্ঠে ফিস ফিস করে বলছে, রাসেলের গলা শুকিয়ে যায়, শরীরের রক্ত হিম হয়ে আসে। সে পিছিয়ে যেতে গিয়ে এক চোট খেয়ে মাটিতে পড়ে যায়।
ওই অবয়বটা ধীরে ধীরে এগিয়ে আসছে, এক পা দুপা করে। হঠাৎ কবরস্থানের ভেতরে আর একটা কবর ফেটে বের হচ্ছে একটা নারী মূর্তি। পুরো কবরস্থান যেন থরথর করে কেঁপে উঠল। রাসেল বুঝতে পারছে তার চারপাশের বাতাস ভারী হয়ে যাচ্ছে, যেন কেউ তার দেহের উপরে ভর করেছে। অদৃশ্য কোনো জিনিস যেন তার কাঁধ চাপ দিয়ে তাকে বসিয়ে রেখেছে, তাকে উঠতে দিচ্ছে না। কোনো রকমের রাসেল প্রাণপণে দৌড়তে লাগলো। যতক্ষণ না গ্রামের আলো সে দেখতে পায়, সে ছুটতে থাকে, থামেনি। সে বাড়ি ফিরল। রাসেল বাড়ি ফিরে দেখলো তার বাবা মা এখনো জেগে আছে। সে কিছু বলেনি আর তার বাবা মাকে। খাওয়া দাওয়া করে রাসেল শুয়ে পড়ল। কিন্তু রাতে ঘুমানোর সময় বারবার একটা শব্দ তার কানে বাজতে থাকে, সেই নূপুরের আওয়াজ। মনে হলো সেই মহিলাটা যেন তার বাড়ির চারপাশে হাঁটছে। পরের দিন স্কুলে গিয়ে রাফিকে এই সব ঘটনা বলল। জানিস রাফি, কাল আমি তোদের বাড়ি যাচ্ছিলাম সোজা। বাড়ি ফিরতে লেট হয়ে যাবে বলে আমি ওই কবরস্থানের পথে দিয়ে আসছি। আর তারপরে আমার সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটে। রাফি বলল, কি বলিস? তুই এই কবরস্থানের রাস্তাটা দিয়ে কেন আসছিলিস? তা তো খুব ভয়ঙ্কর রাস্তা। হ্যাঁ, আমিও ওইসব জানতাম, ওই রাস্তাটা খুব ভয়ঙ্কর। ঠিক আছে, রাতের বেলায় গিয়ে দেখ। আজ দুজনে যাব। আসলে কি হয়, এটা কি শুধুই ভয় নাকি অন্য কিছু? দুজনে রাত 11টার দিকে টর্চ নিয়ে বের হলো। চাঁদের আলো দেখা যাচ্ছে না, গ্রামটা অন্ধকার। এবার তারা দুজনে কবরস্থানের ভেতরে ঢুকলো। ঠিক তখনই হাওয়ার মধ্যে ভেসে এলো একটা পরিচিত শব্দ, ছম করে সেই নূপুরের আওয়াজ। রাসেল আর তার বন্ধু দুজনেই আশ্চর্য হয়ে গেল। টর্চের আলো কবরের দিকে ফেলতেই দেখা গেল নূপুরটা কবরের মাটির ওপর দিয়েই নিজে নিজে হাঁটছে। সঙ্গে সঙ্গে তারা দেখতে পায় তাদের সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত লম্বা ছায়া। কিন্তু ছায়াটা এবার তাদের দিকে তাকালো আর এক অদ্ভুত শব্দে বলছে, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। ওরা দুজনে দৌড়ে কবরস্থান থেকে বেরিয়ে পালালো গ্রামের দিকে। পরের দিন তারা গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ মুন্সি সাহেবের কাছে গিয়ে সব বলল। মুন্সি ধীরে ধীরে বললেন, 40-50 বছর আগে এখানে এক তরুণীকে কবর দেওয়া হয়েছিল। তার নূপুরটাই ছিল তার শেষ স্মৃতি। গ্রামের শেষ প্রান্তে ওই মেয়েটির বাড়ি। মৃত্যুটা হঠাৎই হয়েছিল ওই মেয়েটির। আর মৃত্যুর ঠিক আগে রাতে সে তার বাবা মাকে বলেছিল কেউ নাকি ডাকছে ওই কবরের দিক থেকে। মুন্সি বললেন আবার তার আত্মা হয়তো অসম্পূর্ণ কিছু নিয়ে আটকে আছে। মুন্সি তাদের নিয়ে গেলেন কবরস্থানে। রাতে নয়, দিনের বেলা। কবরটার পাশে পৌঁছতেই রাসেলের শরীর শিউরে উঠল। এটাই সেই কবর।
যেই কবরেই সেই মেয়েটিকে মাটি দেওয়া হয়েছিল। মুন্সি কবরটার পাশে বসলেন, কবরের মাটি ঠিক করলেন, আর নপুরটা মাটির নিচে মুড়ে রাখতে বলল। রাসেল আর তার বন্ধু ভয়ে ভয়ে সেটা করলো। তারপরই হঠাৎ প্রচন্ড জোরে বাতাস বইতে লাগলো। কবরের মাটিটা কিছুটা কেঁপে উঠে আবার শান্ত হয়ে গেল। আকাশের মেঘ সরে গিয়ে সূর্যের দেখা দিল। মুন্সি রাসেল আর রাফিকে বললেন, ও এখন মুক্তি পেয়ে গেছে। ওই দুটো নপুরের জন্যই ওর আত্মাই কবরস্থানে আটকে ছিল। তারপরে যেন কি মনে মনে বলছেন, মানুষ মরে যায় কিন্তু তার শখ আহ্লাদ মেটে না। সেই রাতের পর থেকেই আর কোনো শব্দ শোনা যেত না ওই কবরস্থানের ভেতর থেকে। রাসেলও আর রাতে সেই নপুরের শব্দ শুনতে পেত না। তবে গ্রামের মানুষ আজও বলে, কোনো আত্মা যদি অসমাপ্ত কিছু রেখে যায়, মারা যাওয়ার পর সেই জিনিসের জন্য সে আবার ফিরে আসে। রাসেল বাড়ি পৌঁছতে যত দেরি হোক আর সেই কবরস্থানের রাস্তা দিয়ে যায় না, কারণ তার মনে সেই আতঙ্কটা থেকেই গেছে। তো নমস্কার বন্ধুরা, গল্পটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসছি আবার পরবর্তী একটি গল্প নিয়ে তোমাদের জন্য।